শুভ সকাল। সকল দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীকে ভূগোল ক্লাসে স্বাগত। আমরা গতদিনের ক্লাসে কৃষির শ্রেণীবিভাগে একটি বিষয় পড়েছিলাম, আর্দ্রতার পার্থক্য বা তারতম্য অনুসারে কৃষির তিনটে ভাগ: আর্দ্র কৃষি, শুষ্ক কৃষি ও সেচন কৃষি। এই তিনটে কৃষির মধ্যে আর্দ্র কৃষি বা ওয়েট ফার্মিং বা হিউমিড ফার্মিং ও ড্রাই ফার্মিং বা শুষ্ক কৃষি সিলেবাসের অন্তর্ভুক্ত। মূলত যে কৃষিতে ফসল উৎপাদন বৃষ্টিপাতের উপর একদম নির্ভরশীল এবং যেখানে জলসেচের সুযোগ একেবারেই নেই, সেই বাড়ি নির্ভর তথা বৃষ্টি নির্ভর কৃষি ব্যবস্থাকে ওয়েট বা হিউমিড ফার্মিং বা আর্দ্র কৃষি বলা হয়। আবার আমরা অন্য অর্থে বলতে পারি, সাধারণত বিশ্বের যেসব অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টির পরিমাণ ৭৫ সেমির বেশি, সেই প্রাকৃতিক বৃষ্টি নির্ভর কৃষি ব্যবস্থাকে আর্দ্র কৃষি বলে। বিখ্যাত দুটো উদাহরণ আমাদের দেশের আমরা দিতে পারি। একটু যদি আমাদের দেশের চাষবাসের দিকে আমরা তাকাই, তাহলে তোরা দেখতে পাবি মৌসুমী জলবায়ু অঞ্চলের ধান ও পাট চাষ এই কৃষির অন্যতম প্রধান উদাহরণ। আমরা এই কৃষির বন্টন বা অবস্থানটাকে প্রায় গোটা বিশ্ব জুড়েই লক্ষ্য করব। মূলত বিশ্বের নিরক্ষীয় ও ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল, অর্থাৎ বার্ষিক বৃষ্টিপাতের যেখানে বেশি, সেই সব অঞ্চলগুলোতেই এই কৃষি অধিক প্রচলিত। যেমন এশিয়া, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার ভারত, নেপাল, ভুটান, মায়ানমার, কম্বোডিয়া, ভিয়েতনাম, চীনের দক্ষিণাংশ এই কৃষির অন্তর্ভুক্ত। আফ্রিকা মহাদেশের মোজাম্বিক, তানজানিয়া, ইথিওপিয়া, সোমালিয়া এই দেশগুলোতে প্রচলিত। উত্তর আমেরিকার মেক্সিকোতে এই কৃষি ব্যবস্থা প্রচলনশীল। এছাড়া দক্ষিণ আমেরিকার ব্রাজিল, ভেনেজুয়েলা প্রভৃতি প্রদেশগুলোতেও এই কৃষি ব্যবস্থা সমধিক প্রচলিত। এখন আসবো এই কৃষির বৈশিষ্ট্যগুলো, ক্যারেক্টারিস্টিক্স গুলোতে। আর্দ্র কৃষি মূলত সংজ্ঞা থেকে তোরা পড়ার সময় এই কৃষির বৈশিষ্ট্যগুলো একটু পড়ার আগে নির্ধারণ করার চেষ্টা কর। যেমন প্রথমেই সংজ্ঞা থেকে আমরা বের করতে পারি এই কৃষির প্রধান বৈশিষ্ট্য জলসেচহীনতা। কোন রকম জলসেচের বিকল্প ব্যবস্থা থাকবে না। যেহেতু গাছপালা বা উদ্ভিদ জন্মানো, বৃদ্ধি এবং তার ফলন দেওয়ার জন্য বৃষ্টিপাত অতি প্রয়োজনীয়, জলের যোগান সুনিশ্চিত করতে হবে, সেই জন্য অতি বৃষ্টিপাত নির্ভরতা এই কৃষি পদ্ধতি। তবে বৃষ্টিপাতের পরিমাণ ও স্থায়িত্বের উপর এই কৃষি ব্যবস্থা কিন্তু নির্ভরশীল। জোত কথার অর্থ জমি। ইকোনমিক্সে জমিকে, ভূমিকে জোত বলা হয়। এই কৃষিতে যেসব জমি নিয়োজিত সেগুলি সাধারণত ক্ষুদ্রায়তন বিশিষ্ট। পাহাড়ি অঞ্চল বা পাহাড়ের অনুবাদ বা প্রতিবাদ ঢালে, সমতল শীর্ষদেশের সমভূমিতে এইসব অঞ্চলের জমিগুলোতে এই কৃষি লক্ষণীয়। এই কৃষির উৎপাদিত ফসলগুলো হলো সারা বছর ধরে প্রায় কম বেশি পাওয়া যায়। যদিও এই কৃষিতে ফসল উৎপাদনের পরিমাণ কম, এমনকি মোট কৃষি পণ্যের উৎপাদন বেশ সীমিত। এই কৃষি
জীবিকা সত্তা ভিত্তিক, অর্থাৎ জীবন ধারণের উদ্দেশ্যেই করা হয়। জীবন ধারণ বলতে এখানে যে কৃষক এই কৃষি ব্যবস্থা গ্রহণ করেন তার বাড়ির সদস্যদের ভরণ পোষণ বা চাহিদা মেটানোর জন্যই এই কৃষি ব্যবস্থা গৃহীত হয়। এই কৃষির যেহেতু বৃষ্টিপাতের উপর নির্ভরশীল, সেহেতু এই কৃষি পরিবেশ নির্ভর, এই কৃষির উৎপাদন অনিশ্চিত। এই কৃষিতে উৎপাদন এত কম হয় যে এর উদ্বৃত্তহীনতা দেখা যায়। উদ্বৃত্ত মানে অতিরিক্ত হয় না, বাজারে বিক্রি করার জন্য বা অন্যকে দেওয়ার জন্য ফসলের অতিরিক্ত বিশেষ কিছুই থাকে না। শ্রমিকের এখানে প্রচুর কাজগুলো মূলত কৃষিকাজ যে করা হয় আর্দ্র কৃষিতে সবগুলোই হাত দ্বারা, সেই জন্য শ্রমিকের প্রচুর দরকার হয়, শ্রমগত দক্ষতা দরকার হয়। এই বৈশিষ্ট্যগুলো এই কৃষির কে একটা বিশেষত্ব দান করেছে। এখন আসবো এই কৃষির সুবিধাগুলো কি, বিশেষ বিশেষ অ্যাডভান্টেজগুলো কি কি। উৎপাদন ব্যয়, যেহেতু এই কৃষিতে খরচের সুযোগ বিশেষ থাকে না, সেই জন্য উৎপাদন ব্যয় খুব কম। স্বল্প মূলধন বিনিয়োগ করে এই কৃষি কাজ করা যায়, কর্মসংস্থান আছে। পাশাপাশি এই কৃষির অসুবিধাগুলো ফসলের শস্যহানি, অর্থাৎ বৃষ্টি নির্ভর বলে অনেক সময় ফসল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বৃষ্টিপাত না হলে, অর্থাৎ খরাতে অথবা অতিবৃষ্টি বন্যাতেও ফসলের বা শস্যের হানি দেখা যায়। এই কৃষি ব্যবস্থা গৃহীত অঞ্চলগুলোতে মৃত্তিকা ক্ষয়ের পরিমাণ বাড়ে। অপরদিকে শুষ্ক কৃষি, ঠিক আর্দ্র কৃষির বিপরীত অবস্থা, বিপরীত ধর্মী কৃষি হচ্ছে ড্রাই ফার্মিং বা শুষ্ক কৃষি, যে কৃষিতে শস্যের উৎপাদন অতিরিক্ত বৃষ্টিপাতের উপর নির্ভরশীল নয়, যেখানে যতটুকু বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাতের উপর নির্ভর করেই যে কৃষি ব্যবস্থা পরিচালিত হয় তাকে আমরা শুষ্ক কৃষি বলি। সাধারণত সেচ পরিষেবার অভাব এবং শুষ্ক মরু অঞ্চল বা মরুপ্রায় অঞ্চল, এগুলোতেই এই কৃষি ব্যবস্থা প্রচলিত। আমরা সার্বিক বিচারে বলতে পারি বিশ্বের যে সমস্ত অঞ্চলের বার্ষিক গড় বৃষ্টির পরিমাণ 50 সেমির কম, এই একটা জায়গায় খুব পয়েন্ট আউট করবি, 50 সেমির কম বার্ষিক, সেই সব অঞ্চলেই এই কৃষি পদ্ধতি অনুসৃত হয়। ভারতের রাজস্থানের জোয়ার বাজরার চাষ এর প্রধান বা অন্যতম বৈশিষ্ট্য। এর যদি লোকেশনটা, অবস্থান বা বন্টনটা দেখি, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা যেগুলো মরু অঞ্চল, অস্ট্রেলিয়ার পশ্চিম অস্ট্রেলীয় মরুভূমি, এশিয়া, কিরগিজিয়া, কাজাকস্তান, আর্মেনিয়া, মধ্যপ্রাচ্যের ইসরায়েল, সিরিয়া, লেবানন, ইরাক, ইরান, তুরস্ক এবং দূর প্রাচ্যের মধ্য চীন এই কৃষির অন্তর্গত। মূল বৈশিষ্ট্যগুলো কি? পরিবেশগত প্রাকৃতিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে অনিশ্চিত বৃষ্টিপাত, এবং এই কৃষিগুলো যেখানে অনুসৃত হয় সেগুলো উপকূল থেকে একবারে মহাদেশের অভ্যন্তরে, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ খুব কম বা যৎ সামান্য। মাটির প্রকৃতি দোআঁশ প্রকৃতির হয়ে থাকে, কখনো কখনো স্যান্ডি অর্থাৎ বালুকাময় মৃত্তিকায় এই চাষ করা হয়। এই কৃষিতে নিয়োজিত জোত ক্ষুদ্রাকৃতি এবং খণ্ডীকৃত। খণ্ডী কথার অর্থ হচ্ছে ছোট ছোট ভাগে বিভক্ত থাকে। কৃষি পদ্ধতিতে প্রযুক্তির ব্যবহার খুব কম, গভীরভাবে ভূমি কর্ষণ করা হয়, মালচিং পদ্ধতিটা অনুসৃত হয়। যেহেতু এখানে বৃষ্টিপাত যৎসামান্য, সেই জন্য এই মাটিতে জলটা যাতে না দ্রুত শুকিয়ে যায়, মাটির রসটা যাতে না দ্রুত শুকিয়ে যায়, তার জন্য
এই মাটির ওপরে বড় বড় পাতা বা সূক্ষ্ম ধুলোর আস্তরণ বিছিয়ে রাখা হয়। এই পদ্ধতিকে মালচ বা মালচিং বলা হয়। নিড়ানো, আমরা জমিতে আগাছা জন্মালে জলের প্রচুর অপচয় হয়, কারণ সেই আগাছাগুলোও খাদ্য তৈরির জন্য জল শোষণ করে নেয়। তাই নিয়মিতভাবে এই কৃষিতে আগাছাগুলো পরিষ্কার করা হয়। অর্থাৎ আমরা যে বলি আগাছা নিড়ান বা নিড়ানো, সেই নিড়ানো মানে পরিষ্কার রাখা হয়, আগাছাগুলোকে তুলে ফেলে দেওয়া হয়। এই কৃষির ফসলগত উৎপাদন যথেষ্ট কম। এই কৃষিতে মূল ফসলগুলো এমনভাবে নির্বাচন করা হয় যারা খরা সহ্যকারী। অর্থাৎ এই কৃষিতে জোয়ার, বাজরা, রাগি, ডাল, তুলো এইসব শস্যগুলোই অধিক পরিমাণে চাষ করা হয়। তবে বিশ্বের বেশিরভাগ এই মরু ও মরুপ্রায় অঞ্চলগুলোতে গমের চাষও দেখা যায়। তবে এই কৃষি ব্যবস্থায় ফসল উৎপাদনের পরিমাণ যথেষ্ট কম এবং উৎপাদন ব্যয় কিন্তু বেশি হয়। উৎপাদন মরশুমি ধর্মী। এই পদ্ধতিতে সারা বছর ধরে কিন্তু কৃষিকাজ করা যায় না। এই কৃষি পদ্ধতি গ্রহণ করে যেসব কৃষকেরা জীবন ধারণ করেন তাদের আর্থিক অসচ্ছলতা দেখা যায়, অর্থাৎ তাদের আর্থিক অবস্থা ভালো হয় না, কারণ এই কৃষি বিক্রয়ের জন্য উদ্বৃত্ত বিশেষ থাকে না। আমরা আজকের শেষ টপিকস ক্রপ রোটেশন বা শস্যাবর্তন বা চক্র কৃষি বলা হয়। যে কৃষি ব্যবস্থায় একই জমিতে বছরের বিভিন্ন সময়ে অথবা বিভিন্ন বছরে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন প্রকারের ফসল চাষ করে জমির প্রাকৃতিক বা স্বাভাবিক উর্বরতা বজায় রাখার চেষ্টা করা হয়, তাকে শস্যাবর্তন কৃষি বা চক্র কৃষি বলে। জাপান, জার্মানি, বেলজিয়াম ইত্যাদি এবং উত্তর ভারতের বেশ কিছু অঞ্চলে এই কৃষি পদ্ধতি সমধিক প্রচলিত। আমরা নরফক কৃষি পদ্ধতি, বিজ্ঞানী নরফকের নাম অনুসারে নরফক শস্যাবর্তন পদ্ধতির একটা বিশেষ আলোচনার দ্বারা আমরা এই পদ্ধতিটা অনুধাবন করতে পারি। যেমন কৃষি পদ্ধতিটা তোরা যদি ডান দিকের ছবিতে লক্ষ্য করিস, প্রথম বছরে গম, দ্বিতীয় বছরে ডাল বা বরবটি জাতীয় শস্য, তৃতীয় বছরে জব, রাই, চতুর্থ বছরে আলু, বিট, গাজর এইভাবে চাষ করা হচ্ছে। আবার পঞ্চম বছরে গমের চাষ করা হয়। সুতরাং আমরা এই নরফক শস্যাবর্তনের মাধ্যমে জমিতে বিভিন্ন বছরে কিভাবে ঘুরিয়ে ফিরিয়ে চক্রের আকারে সাইকেলের চাকার মতো আবর্তনশীল কৃষি পদ্ধতি অনুসরণ করা হয় তা এই উদাহরণ থেকে স্পষ্ট। এই কৃষির মূল বৈশিষ্ট্য জমির স্বাভাবিক উর্বরতা বৃদ্ধি করা হয়। এই যে মুগ, মুসুর, মটরশুঁটি জাতীয় শস্যগুলো, সিম, এগুলো চাষ করা হয়, এদের শিকড়ে যে ব্যাকটেরিয়াগুলো থাকে, অ্যাজাটোব্যাক্টর, রাইজোবিয়াম, তারা বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন সংগ্রহ করে মাটিতে আবদ্ধ করে, ফলে মাটির স্বাভাবিক উর্বরতা বজায় রাখে। উৎপাদনশীলতা বাড়ে, পুষ্টিমৌলের সার্বিক ব্যবহার লক্ষ্য করা যায়, হিউমাসের যোগান থাকে এবং মৃত্তিকা ও ফসলের উৎকর্ষতা বাড়ে। এমনকি এই বছরে এই কৃষি পদ্ধতিতে একই বছরে অথবা বিভিন্ন বছরের বিভিন্ন সময়ে সারা বছর কাজ থাকায় কৃষক কখনো কাজের সুযোগ হারায় না, সবসময় এখানে কাজের একটা প্রচলন বা কাজের সুযোগ থাকে। এই কৃষিতে সারা বছর ধরে ফসল উৎপাদন করা যায় বলে ঝুঁকিহীনতা অর্থাৎ রিস্ক থাকে না। চাষির আয় বাড়ে এবং চাষি আর্থিকভাবে সচ্ছলতা বৃদ্ধি পায়। আমরা এই যে তিন প্রকারের কৃষি অর্থাৎ আর্দ্র কৃষি, শুষ্ক কৃষি এবং শস্যাবর্তন বা চক্র কৃষি পড়লাম, এগুলোকে একটু সংজ্ঞা থেকে তাদের বৈশিষ্ট্যগুলো বের করার চেষ্টা করব। এগুলো যদি করতে পারি তাহলে আমাদের এই কৃষির বৈশিষ্ট্যগুলো খুব বেশি আর মুখস্থ করতে হবে না, সংজ্ঞা থেকে এগুলো আমরা নির্ধারণ করার চেষ্টা করব। আজকের ক্লাসে এইটুকুই। পরবর্তী ক্লাসের দিকে নজর রাখবি। আশা করি আবারও বলি, তোরা ভালো থাকবি, বাড়িতে থাকবি। আগামী
ক্লাসের জন্য প্রস্তুত থাকবি। শুভ সকাল, এখানেই শেষ করলাম। ধন্যবাদ।